নমস্কার, আমি শুভায়ন। গল্পে গপ্পে তারানাথ তান্ত্রিকের তৃতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে আমি হাজির। গত পর্বে বাবাজি আমার বাড়ির এলাকার কথা শুনে চিন্তায় পড়ে গেছিলেন, ভাবছিলেন। আসুন এই ভাবার পর কি হলো দেখি। খুব অল্পক্ষণ ভাবার পর একটু যেন অন্যমনস্ক হয়ে গেলেন। তারপর বললেন, রুদ্রপুরের রামরূপ সান্যালের নাম শুনেছ? তাদের বংশে এখন কে আছে জানো? আমাদের গ্রামে সান্যালেরা একসময় খুব অবস্থাপন্ন ছিল। খুব বড় বাড়িঘর, দরজায় হাতি বাঁধা থাকতো শুনেছি। কিন্তু এখন তাদের অবস্থা খুব খারাপ। কিন্তু রামরূপ সান্যালের নাম তো কখনো শুনিনি। সন্ন্যাসীকে সসম্ভ্রমে সে কথা বলতে গিয়ে তিনি হেসে বললেন, তোমার বয়স আর কতটুকু? তুমি জানবে কি করে? খেয়াঘাটের কাছে শিব মন্দিরটা আছে তো? খেয়াঘাট? রুদ্রপুরে নদীই নেই, মুজে গিয়েছে কোন কালে। এখন তার উপর দিয়ে মানুষ গরু হেঁটে চলে যায়। তবু পুরনো নদীর খাতের ধারে একটা বহু প্রাচীন জীর্ণ শিব মন্দির জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে বটে। শুনেছি সান্যালদেরই কোনো এক পূর্বপুরুষ ওই শিব মন্দির প্রতিষ্ঠা করেন। কিন্তু এসব কথা তিনি কি করে জানলেন? বিস্ময়ের সুরে বললাম, আপনি আমাদের গায়ের কথা অনেক জানেন দেখছি। সন্ন্যাসী মৃদু হাসলেন। এমন হাসি শুধু স্নেহময় বৃদ্ধ পিতামহের মুখেই দেখা যায়। তার অতি তরুণ অবোধ পৌত্রের কোনো ছেলে মানুষই কথার জন্য, সত্যি বলছি, সে হাসির স্মৃতি আমি এখনো ভুলতে পারিনি। খুব উঁচু না হলে এমন হাসি মানুষ হাসতে পারে না। তারপর খুব শান্ত স্নেহ কৌতুকে সুরে বললেন, বাড়ি থেকে বেরিয়েছিস কেন? ধর্মকর্ম করবি বলে? আমি কিছু উত্তর দেবার আগেই তিনি আবার বললেন, বাড়ি ফিরে যা, সংসার ধর্ম করে যা, এ পথ তোর নয়, আমার কথা শোন। বললাম, এমন নিষ্ঠুর কথা বলবেন না। কিছু হবে না কেন? আমার সংসারে মন নেই, সংসার ছেড়েই এসেছি। তিনি হেসে বললেন, ওর নাম সংসার ছাড়া নয়। সংসার তুই ছাড়িসনি, ছাড়তে পারবিও নে। তুই ছেলে মানুষ, নির্বোধ, কিছু বোঝার বয়স হয়নি। যা, বাড়ি ফিরে যা, মা বাপের মনে কষ্ট দিস নে। কথা শেষ করেই তিনি চলে যাচ্ছেন দেখে আমি বললুম, কিন্তু আমাদের গায়ের কথা কি করে জানলেন? বলবেন না? দয়া করে বলুন। তিনি কোনো উত্তর না দিয়েই জোরে জোরে পা ফেলে চলতে লাগলেন। আমিও নাছোড়বান্দা হয়ে তার পিছু নিলাম। খানিক দূরে গিয়ে তিনি দাঁড়িয়ে আমাকে বললেন, কেন আসছিস? আপনাকে ছাড়ব না। আমি কিছু চাই নে, আপনার সঙ্গ চাই। তিনি সস্নেহে বললেন, আমার সঙ্গে এলে তোর কোনো লাভ হবে না। তোকে সংসার করতেই হবে। তোর সাধ্য নেই অন্য পথে যাওয়ার। যা, চলে যা। তোকে আশীর্বাদ করছি, সংসারে তোর উন্নতি হবে। আর সাহস করলুম না তার অনুসরণ করতে। কি একটা শক্তি আমার ইচ্ছা সত্ত্বেও যেন তার পিছনে পিছনে যেতে আমায় বাধা দিলে। দাঁড়িয়ে কিছুক্ষণ পর সামনের দিকে চেয়ে দেখি তিনি নেই। বুঝতে পারলুম কোনো গলির মধ্যে তিনি ঢুকে গেছেন বা অন্য দিকে গেছেন। প্রসঙ্গক্রমে বলেনি,
অনেকদিন পরে বাড়ি ফিরে এসে দেশের খুব বৃদ্ধ লোকেদের কাছে খোঁজ নিয়েও রামরূপ সান্যালের কোনো হদিশ মেলাতে পারলাম না। সান্যালদের বাড়ির ছেলে ছোকরার দল তো কিছুই বলতে পারে না। ওদের এক শরিক জলপাইগুড়িতে ডাকঘরে কাজ করতেন। তিনি পেনশন নিয়ে সেবার শীতকালে বাড়ি এলেন। কথায় কথায় তাকে একদিন প্রশ্নটা করাতে তিনি বললেন, দেখ, আমার ছেলেবেলায় বড় জ্যাঠামশাইয়ের কাছে একখানা খাতা দেখেছি। তাতে আমাদের বংশের অনেক কথা লেখা ছিল। বড় জ্যাঠামশাইয়ের ওসব শখ ছিল। অনেক কষ্ট করে নানান জায়গায় হাঁটাহাঁটি করে বংশের কুলোজি জোগাড় করতেন। তার মুখে শুনেছি 4-5 পুরুষ আগে আমাদেরই বংশে রামরূপ সান্যাল নদীর ধারে ওই মন্দির প্রতিষ্ঠা করেন। রামরূপ সাধক পুরুষ ছিলেন, বিবাহও করেছিলেন, ছেলেমেয়েও হয়েছিল, কিন্তু সংসারে বড় একটা লিপ্ত ছিলেন না। রামরূপের বড় ভাই ছিল রামনিধি। প্রথম যৌবনেই অবিবাহিত অবস্থায় তিনি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন, আর কখনো দেশে ফেরেননি। অন্তত 150 বছর আগের কথা হবে। জিজ্ঞাসা করলুম, ওই শিব মন্দিরটা ওরকম মাঠের মধ্যে বেখাপ্পা জায়গায় কেন? তা নয়, ওখানে তখন বহতা নদী ছিল, খুব স্রোত ছিল, বড় বড় কিস্তি চলত। কোনো নৌকায় একবার ওই মন্দিরের নিচের ঘাটে মারা পড়ে বলে ওর নাম লাভাঙার খেয়াঘাট। প্রায় চিৎকার করে বলে উঠলুম, খেয়াঘাট? তিনি অবাক হয়ে আমার দিকে চেয়ে বললেন, হ্যাঁ, জ্যাঠামশাইয়ের মুখে শুনেছি, বাবার মুখেও শুনেছি। তাছাড়া আমাদের পুরনো কাগজপত্র আছে। শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল লাভাঙা খেয়াঘাটের ওপর। কেন বলো তো? এসব কথা তোমার জানবার কি দরকার হলো? বই টই লিখছ নাকি? ওদের কাছে কোনো কথা বলিনি। আমার দৃঢ় বিশ্বাস হলো, এবং সেই বিশ্বাস আজও আছে, যে কাশীর সেই সন্ন্যাসী রামরূপের দাদা রামনিধি নিজেই কোনো অদ্ভুত যৌগিক শক্তির বলে 150 বছর পরেও বেঁচে আছেন। বাড়ির থেকে কিছুদিন পর আবার সাধু সন্ন্যাসীর সন্ধানে বেরোই। বীরভূমে এক গ্রামে, সেখানকার শ্মশানে এক পাগলি থাকে। সে আসলে খুব বড় তান্ত্রিক সন্ন্যাসী। পাগলির সঙ্গে দেখা করলাম নদীর ধারে শ্মশানে। ছেঁড়া একটা কাঁথা জড়িয়ে পড়ে আছে। যেমন ময়লা কাপড় চোপড় পরনে, তেমনি মলিন জট পাকানো চুল। আমাকে দেখেই সে গেল মহা চোটে। বললে, বেরো এখান থেকে, কে বলেছে তোকে এখানে আসতে? ওর আলুথালু বিকট মলিন চেহারা দেখে মনে যে ভাব এসছিল, সেটা অতি কষ্টে চেপে বললাম, মা, আমাকে আপনার শিষ্য করে নিন। অনেক দূর থেকে এসেছি, দয়া করুন আমার ওপর। পাগলি চেঁচিয়ে উঠে বললে, পালা এখান থেকে, বিপদে পড়বি। আঙুল দিয়ে গ্রামের দিকে দেখিয়ে বললে, যা। নির্জন শ্মশান। ভয় হলো ওর মূর্তি দেখে। কি জানি মারবে টারবে নাকি? পাগল মানুষকে বিশ্বাস নেই। সেদিন চলে এলাম, কিন্তু আবার গেলাম তার পরদিন। পাগলি বললে, আবার কেন এলি? বললাম, মা, আমাকে দয়া করো। পাগলি বললে, দূর হ, দূর হ, বেরো এখান থেকে। তারপর রেগে আমায় মারলে এক লাথি। বললে, ফের যদি আসিস তবে বিপদে পড়বি, খুব সাবধান। রাত্রে শুয়ে শুয়ে ভাবলাম, না, এখান থেকে চলে যাই, আর এখানে নয়। কি এক পাগলের পাল্লায় পড়ে প্রাণটা যাবে দেখছি কোন দিন। শেষ রাত্রে স্বপ্ন দেখলাম, পাগলি এসে যেন আমার সামনে দাঁড়িয়েছে। সে চেহারা আর নেই। মৃদু হাসি হাসি মুখে আমায় যেন বললে, লাথিটা খুব লেগেছে না রে? তা রাগ করিস নে, কাল যাস আমার ওখানে। সকালে উঠেই আবার গেলাম। ও মা, স্বপ্ন টপ্ন সব মিথ্যে। পাগলি আমায় দেখে মার মূর্তি হয়ে শ্মশানের একখানা পোড়া কাঠ আমার দিকে ছুঁড়ে মারলে। আমিও তখন মরিয়া হয়েছি। বললাম, তুমি তবে রাত্রে আমায় বলতে গিয়েছিলে কেন স্বপ্নে? তুমিই তো আসতে বললে এখানে, তাই এলাম।
পাগলি খিলখিল করে হেসে উঠল। তোকে বলতে গিয়েছিলাম স্বপ্নে, তোর মুন্ডু চিবিয়ে খেতে গিয়েছিলাম। যা, বেরো। কেন জানি না এই পাগলি আমাকে অদ্ভুতভাবে আকৃষ্ট করেছে। আমি বুঝলাম তখনই সেখানে দাঁড়িয়ে। এ যতই আমাকে বাইরে তাড়িয়ে দেবার ভান করুক, আমার মনে হলো ভেতরে ভেতরে এ আমায় এক অজ্ঞাত শক্তির বলে টানছে। হঠাৎ সে বললে, বস এখানে। আঙুল তুলে দেখিয়ে দিলে। তার আঙুল তুলে দেখিয়ে দেবার ভঙ্গিটা যেন খুব রাজা জমিদারের ঘরের কীর্তির মতো। সে হুকুম পালন না করে যে উপায় নেই, কাজেই বসতে হলো। এই বসার পর কি হলো সেটা গল্পে গপ্পে সঙ্গে শুভায়নের সাথে আমরা চতুর্থ পর্বে শুনব। চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর বেশি করে শেয়ার করুন। দেখা হচ্ছে চতুর্থ পর্বে।